এই পর্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শতকরা সংযুক্তি থেকে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করতে হয়। আমরা কিছুক্ষণ আগে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি সেটা হলো শতকরা সংযুক্তি থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করতে হয়। এখন স্থূল সংকেতের বেসিক যদি তুমি ভালো করে না জানো তাহলে আণবিক সংকেত তুমি বের করতে পারবে না। এখানে ম্যাক্সিমাম যে সব টপিকটা 90% হয় স্থূল সংকেত রিলেটেড আলোচনা, লাস্টে শুধু অল্প একটু কাজ আছে যেটা থেকে আমরা কিনা আণবিক সংকেত বের করি। দেখো এখানে সূত্র লেখা আছে, আণবিক সংকেত ইকুয়াল স্থূল সংকেত আর নিচে কি এন। এই এন হচ্ছে তোমার পরমাণু সংখ্যা, আর এই পরমাণু সংখ্যা কিভাবে বের করতে হয়, যৌগের আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। তাহলে মোটামুটি আমরা এই জায়গা থেকে এন এর মানটা বের করতে পারবো। এখন এটা পারার জন্য এবং এই সূত্রের অ্যাপ্লাইটা কিভাবে হয় একটা ম্যাথ করলে আমরা জিনিসটা বুঝতে পারবো। দেখো একই প্রশ্ন আমি লিখে রাখছি, দেখো যে 90 বাষ্প ঘনত্ব বিশিষ্ট কোন যৌগের হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন এর শতকরা সংযুক্তি যথাক্রমে 6.67% এবং হচ্ছে 40% এবং 53.33 হলে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে এই প্রশ্নটার থেকে আমাদের দরকার হচ্ছে আণবিক ভর কিভাবে বের করতে হয়। তার জন্য তোমার সর্বপ্রথম জানতে হবে কি ভাই, স্থূল সংকেত। এবং আরেকটা জিনিস একটু মাথায় রাখবা যে বাষ্প ঘনত্বকে তুমি যদি 2 দ্বারা গুণ করো তাহলে আণবিক সংকেত বের করতে পারবা। আমি আবার বলি কথাটা শোনো, যদি প্রশ্নে তোমার এখানে বাষ্প ঘনত্ব দেওয়া থাকে তাহলে এটাকে তুমি 2 দ্বারা গুণ করলে আণবিক সংকেত তুমি বের করতে পারবা। ঠিক আছে ভাই, এই যে এখানে বাষ্প ঘনত্বের একটা সূত্র হয়েছিল এরকম, বাষ্প ঘনত্ব ইকুয়াল আণবিক ভর ডিভাইডেড বাই। তাহলে এই সূত্রটা একটু মাথায় রাখো যে বাষ্প ঘনত্ব ইকুয়াল আণবিক ভর বাই 2। তাহলে আমরা শুরু করি। দেখো তার সর্বপ্রথম আমার প্রয়োজন কি ভাই, তার স্থূল সংকেত। আর স্থূল সংকেত বের করতে গেলে কি লাগে ভাই, প্রথমে কি এই শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপের কাজ ছিল। দ্বিতীয় স্টেপের কাজ ছিল কি, সর্বনিম্ন সংখ্যা দ্বারা এই প্রত্যেকটা ভাগফলকে আবার ভাগ করতে হবে। ঠিক আছে ভাই, আমরা স্টার্ট করে দেখো এই প্রশ্নটা কিভাবে সলভ করতে হয়। তাহলে দেখো যে এখানে কি কি দেওয়া আছে, কার্বন দেওয়া আছে, এখানে কার্বনের যে পরিমাণটা এটা দেখো, কার্বন এবং হাইড্রোজেন যেটি দেওয়া আছে। দেখো প্রথমে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে কত পার্সেন্ট, 6.67%। তারপর হচ্ছে তোমার কার্বন 40% এবং হচ্ছে অক্সিজেন যেটা, এই অক্সিজেন আছে 53.33%। এই যে তার যে শতকরা সংযুক্তি, এই শতকরা সংযুক্তিকে কি করতে হবে, প্রথমে কি করতে হবে, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। দেখো আমরা কি করতে পারি, এই যে শতকরা পরিমাণ 1.67, তার যে পারমাণবিক ভর সেটা তো আমরা জানি 1, ভাগ করলাম, এটার আনসার কিন্তু এটাই আসবে 6.67। তারপর হচ্ছে কার্বন, কার্বনের ভর হচ্ছে 40%, শতকরা পরিমাণ দেওয়া আছে 40%, তার যে আণবিক ভর সেটা হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 12। তাহলে তার যে আনসারটা আসে এটা হচ্ছে 3.33। এবং অক্সিজেন, এই যে অক্সিজেন যেটা, এই অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে 53.33% এবং তার যে ভর সেটা হচ্ছে 16, এটার আনসারও আসে 3.33। এটার প্রথম স্টেপের কাজ করছি যে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করছে। এটা তো আমরা সবাই জানি যে প্রথম স্টেপের কাজ যে পারমাণবিক ভর দ্বারা ভাগ করা, নিজ নিজ আণবিক ভর দ্বারা ভাগ, এটা আমরা সবাই জানি। তারপরের কাজটা কি ভাই,
ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রত্যেকটি ভাগফলকে আবার ভাগ করতে হবে, বা সর্বনিম্ন সংখ্যা দ্বারা সর্বনিম্ন সংখ্যা দ্বারা ভাগফলকে ভাগ করে। এখানে লিখে রাখি করি। দেখো এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 3.33, এটা কিন্তু দুইটা জায়গায় আছে। তাহলে দেখো হাইড্রোজেন সেটা হচ্ছে 6.67, আর হচ্ছে তার সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 3.33, এটার আনসার আসছে হচ্ছে 2। তারপর হচ্ছে কার্বন, কার্বনের যে এটার মান কত, ভাগফল হচ্ছে 3.33 এবং সর্বনিম্ন সংখ্যা 3.33, এটার আনসার আসছে হচ্ছে 1। সেম ভাবে অক্সিজেন, অক্সিজেনের কত 3.33, তার আনসার আসছে হচ্ছে 1। দেখো সর্বনিম্ন সংখ্যা দ্বারা ভাগ করে যে মানটা আমরা পাইলাম সেটা হচ্ছে হাইড্রোজেন 2, কার্বন 1, অক্সিজেন হচ্ছে 1। এখন আমরা চাইলে তার এখান থেকে আমরা স্থূল সংকেতটা আমরা বের করতে পারি। দেখো স্থূল সংকেত, দেখো হাইড্রোজেন আছে কয়টা 2, কার্বন 1, অক্সিজেন 1। আচ্ছা এখন হচ্ছে দেখো আমরা তো আণবিক সংকেত নির্ণয় করব। আণবিক সংকেত নির্ণয় করতে গেলে লাগবে কি, আণবিক সংকেত ইকুয়াল স্থূল সংকেত ইনটু n। তাহলে দেখো আমাদের যে আণবিক সংকেত ইকুয়াল আমরা পাইতেছি হচ্ছে স্থূল সংকেত, এটা হচ্ছে 1। দেখো এখানে কিন্তু আমরা n বা পরমাণুর যে সংখ্যাটা এটা কিন্তু আমরা জানি না, কিন্তু n বার করার যে সূত্রটা এটা কিন্তু দেওয়া আছে যৌগের আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। তাহলে দেখো এখন আমরা যে কোনো উপায়ে আমাদের দরকার হচ্ছে এখানে n এর মানটা, অলরেডি কিন্তু এটা আমরা জানি S2C1O1 অক্সিজেন 1। এখানে কিন্তু n এর মানটা আমরা যদি বসাইতে পারি তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে n এর মানটা আমরা কি বের করি, দেখো n এর মান যদি বের করি এখানে বলা আছে কি, এখানে থাকবে হচ্ছে যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর ডিভাইডেড বাই থাকবে হচ্ছে স্থূল সংকেতের যে ভর, স্থূল সংকেতের ভর। তাহলে দেখো যৌগের আণবিক ভরটা আমরা চাইলে বের করতে পারি, যে বাষ্প ঘনত্ব দেওয়া আছে এই বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করলেই হবে। তাহলে এটা আসে হচ্ছে তোমার 90 × 2, আর হচ্ছে স্থূল সংকেতের ভরটা আমরা বের করে, যেমন হাইড্রোজেন 1 × 2 প্লাস কার্বন হচ্ছে তোমার এখানে 12 প্লাস অক্সিজেন হচ্ছে তোমার আছে 16। তাহলে এই যে n এর মান এটা হচ্ছে 6, আমরা যদি গণনা করি তাহলে দেখো এখানে কি হইতেছে, n এর মান কত ভাই 6। তাহলে দেখো এখানে আস্তে আস্তে হচ্ছে তোমার এই জিনিসটা এরকম S12C6O6। তাহলে এই জিনিসটা একটু সুন্দর করে সাজাইলে এটা এরকম হয় C6H12O6, যেটা কিনা গ্লুকোজের সংকেত। ঠিক আছে ভাই, গ্লুকোজ বা ফ্রুক্টোজ যে কোনো একটা আমরা বলতে পারি, এটার সংকেত হচ্ছে এটা। তাহলে আমরা আণবিক ভর কিভাবে বের করতে হয়, সরি যে আণবিক সংকেত কিভাবে বের করতে হয় এই প্রসেস গুলো হয়তো আমরা বুঝতে পারছি। এই যে আণবিক সংকেত বের করার পদ্ধতিটা কিন্তু শুরু হয়েছে এই জায়গা থেকে। তার মানে তোমার সর্বপ্রথম আগে তোমার স্থূল সংকেত জানতে হবে, আর স্থূল সংকেত তুমি যদি বের না করতে পারো ভাই তাহলে তুমি আণবিক সংকেত বের করতে পারবে না। স্থূল সংকেত কিভাবে বের করতে হয় এই যে এখানে কিন্তু পদ্ধতি দেওয়া আছে, এবং পূর্বেও কিন্তু একটা সমস্যা আমরা সমাধান করছি এবং স্থূল সংকেতের বেসিক গুলো পড়ার চেষ্টা করছি।
আশা করি এই জিনিসটা হয়তো বুঝতে পারছো। এরপরে যে প্রশ্নটা, এটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। দেখো, এটা একটু ভিন্ন ধাঁচের প্রশ্ন। দেখো, 3.6 গ্রাম, সরি, এখান থেকে শুরু হয়েছে 180 আণবিক ভর বিশিষ্ট এ যৌগের 6.75 গ্রামকে বিশ্লেষণ করে 0.45 হাইড্রোজেন, তারপর হচ্ছে 2.7 গ্রাম কার্বন, 3.6 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। মৌলসমূহের এবং যৌগটির এই ভর ব্যবহার করে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করা সম্ভব। এর আণবিক সংকেত নির্ণয় করো। দেখো, আগের যে প্রশ্নের সমাধান করছি এখানে কিন্তু দেওয়া আছে। দেখো, প্রত্যেকটা কিন্তু একটা কি দেওয়া আছে ভাই? দেখো তো ভাই, একটা শতকরা সংযুতি দেওয়া আছে। তার মানে এই প্রশ্নের মধ্যে তো শতকরা সংযুতি তোমার দেওয়া নাই। তাহলে এটা তুমি কি করতে হবে? দেখো তো ভাই, আগে তোমার শতকরা সংযুতিটা বের করতে হবে। কিভাবে শতকরা সংযুতি বের করবা, এই জিনিসটা আমরা এখানে একটু আলোচনা করব। দেখো, আগে হচ্ছে আমার প্রয়োজন হচ্ছে তার শতকরা সংযুতি। দেখো, প্রথমে কি আছে? দেখো, শতকরা সংযুক্তি যদি বের করি, এই যে এ যৌগকে বিশ্লেষণ করে কি কি পাওয়া গেছে। দেখো, এখন দেখো, প্রথমে আছে কি? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের শতকরা পরিমাণটা আমরা বের করি। এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা উপরে সবসময় কি জানতাম? যে উপরে হচ্ছে মোলের ভর দিব, মোলের যে পারমাণবিক ভর, নিচে হচ্ছে টোটাল যৌগের ভর। কিন্তু এটা কিন্তু একটা যৌগ না, এটা হচ্ছে একটা এ নামের একটা যৌগ আছে, কিন্তু এটা কিন্তু টোটাল যে যৌগ, যেমন H2SO4, সোডিয়াম কার্বনেট, এই টাইপের না কিন্তু, এটা কিন্তু অন্য টাইপের। তাহলে দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে তার যে মোট ভরটা আমরা দিয়ে দিই 6.75, আর হচ্ছে হাইড্রোজেন পাওয়া গেছে হচ্ছে 0.45 ইন্টু কত হবে? 100%। তারপর সেম ভাবে হচ্ছে এখানে কি পাবো আমরা? যে হচ্ছে কার্বন। দেখো, কার্বনের ক্ষেত্রে কি করতেছি? দেখো, তার যে টোটাল যৌগের যে ভরটা, এটা কত? 6.75। আর তার নিজের ভর হচ্ছে যে কার্বন হচ্ছে 2.7 ইন্টু হচ্ছে 100%। তারপর হচ্ছে অক্সিজেন আছে 3.6, টোটাল কত? যে 6.75 আর হচ্ছে 3.6 ইন্টু হচ্ছে 100%। দেখো, তার যে হাইড্রোজেনের যে শতকরা পরিমাণটা, এটা পাবো হচ্ছে আমরা তোমার হচ্ছে 6.67 যেটা। তারপর আছে তোমার হচ্ছে এখানে পাবো হচ্ছে যে কার্বন হচ্ছে 40%, আর এটা পাবো হচ্ছে তোমার 53.33%। তাহলে দেখো, এই যে শতকরা পরিমাণটা দেখতে কি মনে হইতেছে? একটা আগের যুগের মতন মনে হইতেছে না ভাই? তাহলে এখন বলো তো, বাকি কাজটা কি তোমরা করতে পারবা? এটার যেহেতু আমি শতকরা পর্যন্ত করে দিছি, তোমার অবশ্যই পারা উচিত শতকরা থেকে কিভাবে স্থূল সংকেত বের করতে হয়। তোমার কাছে শতকরা আছে, দেখো, শতকরা পরিমাণ আছে, এই শতকরা থেকে অবশ্যই তুমি স্থূল সংকেত তোমার পারার কথা আগের বেসিক থেকে। তাহলে তুমি আগে স্থূল সংকেত বের করবা। আর স্থূল সংকেত বের করতে পারলে অবশ্যই তুমি আণবিক সংকেতটা তুমি বের করতে পারবা, আমার বিশ্বাস। তাহলে বাকি ম্যাথটা এটা তুমি নির্ধারিত করে নেবে, এবং সেম টু সেম আনসারই হবে। আমি এমন ভাবে সাজিয়ে রাখছি যাতে সেম আনসারই হয়। আশা করি স্থূল সংকেত, আণবিক সংকেত, শতকরা পরিমাণ, এই তিনটা যে এই অধ্যায়ের একটা হট টপিক বলা যায়, এই তিনটা জিনিস হয়তো তোমরা বুঝতে পারছো। পরবর্তী ধাপে আমরা মোলারিটি নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে লিমিটিং বিক্রিয়ক সমীকরণ ভিত্তিক যে সমস্যা, প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন, এই অধ্যায়ের মোটামুটি যা আছে আমি সব জিনিসে এখানে আলোচনা করার চেষ্টা করব। এবং এই অধ্যায় থেকে আমার বিশ্বাস তোমরা যে ফুল মার্ক তুলতে পারবা। এবং এই অধ্যায়টা এত বেশি কঠিন না, অন্য সব অধ্যায় থেকে এই অধ্যায়টা মোটামুটি অনেক সহজ। যদি সহজভাবে তোমরা নিতে পারো এবং
প্রত্যেকটা বেসিক যদি তোমরা ভালো জানো, এই অধ্যায়টা তোমার কাছে একেবারে ইজি মনে হবে ইনশাল্লাহ। কিন্তু অবশ্যই বেসিক কিন্তু জানতে হবে, মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু কোন সময় কিন্তু এই অধ্যায় পারবে না। এটা কিন্তু সম্পূর্ণটা কি গাণিতিক টাইপ রিলেটেড। তোমাদের এই একটাই অধ্যায় আছে যেটা কিনা হচ্ছে একটু গাণিতিক টাইপটা একটু বেশি। পরবর্তীতে যখন তুমি ইন্টারমিডিয়েটে উঠবা, দেখবা এই অধ্যায়েরই অনেক টপিক তুমি ইন্টারমিডিয়েটে পাবা, তখন এই জিনিসটা পড়তে তোমার ভালো লাগবে ইনশাল্লাহ। তাহলে আজকে এতটুকু পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ।